ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো স্ক্রিনে আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে নিচের কোন ক্রোমোজোরটি সহমৌলিক। তো এই যে সহমৌলিক বিষয়টা এখানে রয়েছে এটার সাথে কিন্তু মৌলিকের তেমন কোনো সম্পর্ক নেই। আমি আবার বলছি, আপনারা হয়তো ভাবতে পারেন যে সহমৌলিকের সাথে মৌলিকের একটা সম্পর্ক রয়েছে। তো মনে রাখেন সহমৌলিকের সাথে মৌলিকের তেমন কোনো সম্পর্ক নেই। তো আমরা বলতে পারি যে দুটো সংখ্যা তখনই সহমৌলিক হবে যখন হচ্ছে তাদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক বা সাধারণ কোনো গুণনীয়ক থাকবে না। এখন এই যে বললাম উৎপাদক বা গুণনীয়ক কি সেগুলো আমরা একটু ক্লিয়ার করতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এই 4 আর 6 আমাদের উত্তর, আমরা গেস করতেছি 4 আর 6 আমাদের উত্তর। তো আমরা দেখি 4-এর হচ্ছে গুণনীয়ক বা হচ্ছে উৎপাদকগুলো কি কি। তাহলে 1 একটা, 2 একটা, 4 একটা। 6-এর উৎপাদকগুলো কি কি? 1 একটা, 2 একটা, 3 একটা, 6 একটা। তাহলে এরা এখন আমি বলবো যে এরা পরস্পর সহমৌলিক কিনা। আচ্ছা বলেন তো, 1 দুটোর মধ্যেই থাকে, এটা আমাদের বিবেচনা করা চলবে না। এবং এই যে সংখ্যাগুলো রয়েছে 2 4 এবং 2 3 6 এদের মধ্যে যদি মিল না থাকে কোনো, তাহলে আমরা বলতে পারবো এরা পরস্পর সহমৌলিক। কিন্তু কি দেখা যাচ্ছে? 2 আর 2 মিল দেখা যাচ্ছে, তার মানে এরা পরস্পর সহমৌলিক নয়। তো একইভাবে 6 এবং 9-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 6-কে 3 দ্বারা ভাগ যায়, 9-কেও 3 দ্বারা ভাগ যায়, তাহলে এটাও সহমৌলিক নয়। এবার আসেন, এটাকে 3 দ্বারা ভাগ যায়, এটাকেও 3 দ্বারা ভাগ যায়, তাহলে এটাও পরস্পর সহমৌলিক নয়। কিন্তু আমরা 12 আর 17-র ক্ষেত্রে দেখতে পাচ্ছি এক বাদে অন্য কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক নেই, যেগুলোকে আমরা বলি ফ্যাক্টর। ঠিক আছে? তো যেহেতু এদের কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক নেই, তাই এরা পরস্পর সহমৌলিক। নিশ্চয়ই আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে কি লগ বেজ এক্স 3 2 4 ইকুয়াল 4 হলে এক্স এর মান কত। নিচে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। তো খেয়াল করে দেখেন, আমরা যদি অঙ্কটা তুলি তাহলে কি দেওয়া আছে? লগের বেজ হচ্ছে এক্স এবং লগ বরাবর আছে 3 2 4 ইকুয়াল কত আছে? 4 আছে। এখন জানতে চাচ্ছে কার মান বলেন তো দেখি? এক্স এর ভ্যালু কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা যদি এই অঙ্কটা সলিউশন করি তাহলে আমরা কিভাবে করতে পারি? বা ব্যবহার করব আমরা, যেহেতু মাঝখানে একটা ইকুয়াল চিহ্ন আছে, তাহলে আমরা লগ তুলে দিতে চাই। লগ তুলে দিলে ঘটনাটা কি ঘটবে? যে এই 324-এর জায়গায় 4 চলে আসবে আর এই 4-এর জায়গায় 324 চলে যাবে, অর্থাৎ এরা পরস্পর স্থান পরিবর্তন করবে লগ তুলে দিলে। তাহলে এক্স এর জায়গায় এক্স থাকলো, 4 চলে আসলো এখানে, আর ইকুয়াল এইদিকে 324 চলে গেল। এই পরিবর্তনটা হবে লগটা তুলে দিলে। তাহলে বা x⁴। এখন আমরা একটা বিষয় জানি যে বেজ আর বেজ সমান হলে পাওয়ার আর পাওয়ার কেটে দেওয়া যায়, আবার পাওয়ার আর পাওয়ার সমান হলে বেজ আর বেজ কেটে দেওয়া যায়। এখন আমি 324-কে একটু ভাঙানোর চেষ্টা করব, দেখি এটাকে কত দ্বারা ভাঙানো যায়। 16 দুগুণ 32, 2 দুগুণ 4, আবার 8 দুগুণ 16, 2 1 2, আবার 3 দিয়ে যাচ্ছে 3 27 81, 3 দিয়ে যাচ্ছে 3 9 27, 3 দিয়ে যাচ্ছে 3 3 9। তাহলে 2 এর উপর স্কোয়ার ইন্টু 3 এর উপর টু দি পাওয়ার 4। আচ্ছা বলেন তো দেখি, এই যে এখানে পাওয়ার 4 আছে, আমরা চাইলে কিন্তু এখানে 3 এর উপর 4 লিখতে পারি, আর 2 এর উপর স্কোয়ার আছে, তার মানে এই দুটো পাওয়ারকে সমান করার জন্য আমরা করব কি? আমরা জানি যে একটা 2 মানে হচ্ছে 2টা √2। কারণ কি? কারণ হচ্ছে আমি যদি √2 তার উপর হোল স্কোয়ার দিয়ে দেই তাহলে স্কোয়ার রুট কাটা গিয়ে আবার কিন্তু 2ই থাকবে। তাহলে আমরা বলতে পারি একটা 2 মানে 2টা √2। তাহলে এখানে কয়টা 2 আছে? 2টা, তার মানে 4টা √2। তাহলে আমি বলতে পারি √2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4। অর্থাৎ এই লাইনকে আমি চাইলে এই লাইনের মতো করে লিখতে পারি। এখন একবারে যদি আমি লিখি 3√2, তাহলে আমি এভাবে লিখব 3√2 টু দি পাওয়ার হচ্ছে 4। কেন করলাম এই কাজটা? কারণ দুটোর পাওয়ারই 4 রয়েছে, তাই আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দিলাম। এখন আপনারা বলবেন যে এতে আমাদের লাভ কি? লাভ হচ্ছে দেখেন এই পাওয়ার 4 এবং এই যে পাওয়ার 4 এ দুটো কি গেছে? কেটে গেছে। তাহলে সুতরাং x ইকুয়াল টু আমরা কি পেলাম? 3√2। তাহলে খেয়াল করে দেখেন আমাদের যে সঠিক উত্তরটা সেটা ক খ গ ঘ কোথায় রয়েছে? আমরা দেখতে পাচ্ছি 3√2 আমাদের ক নম্বর যে অপশন সেখানে রয়েছে। তাহলে নিঃসন্দেহে ক নম্বর অপশনটাই আমাদের রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এরপর যে একটু বলি, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাতে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন। ঠিক আছে? এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি।
স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন, অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 24 সংখ্যাটি কোন সংখ্যার 32% সমান। তাহলে যেহেতু বলেছে কোন সংখ্যার, তাহলে আমরা ধরে নিব যে 24 সংখ্যাটি এক্স এর 32% সমান। তাহলে ধরি সংখ্যাটি হচ্ছে, বলেন তো সংখ্যাটা কত ধরলাম? সংখ্যাটা আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে প্রশ্ন মতে আমাদের কি হবে বলেন তো? বলা হচ্ছে 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%। তাহলে আমি বলবো এক্স এর 32% ইকুয়াল হচ্ছে 24। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি বিল্ড আপ করে ফেললাম। এইবার আমি এক্স এর মান বের করলেই উত্তর হয়ে যাবে। তাহলে বা এক্স এর 32% মানে কি? উপরে 32, তার নিচে 100, ইকুয়াল হচ্ছে 24। তাহলে আমরা কাটাকাটি করতে পারি, 4 8 32, 4 দ্বারা কাটবো, 4 25 100। তাহলে কত হচ্ছে বা বলেন তো দেখি? উপরে হচ্ছে 8x, তার নিচে হচ্ছে 25, ইকুয়াল কত? 24। তাহলে এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে বা আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি 8x ইকুয়াল টু হচ্ছে 25 গুণন 24। যেহেতু আর গুণ বা বজ্রগুণ করে ফেলতেছি, তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে 25 গুণন 24, তার নিচে কত? 8। যদি আমরা কাটাকাটি করি এক্ষেত্রে, তাহলে কি হয় বলেন তো দেখি? আমরা 8 দ্বারা 24কে কাটলে 3 8 24। তাহলে 3 দ্বারা 25কে যদি আমরা গুণ করি, তাহলে কত হবে? 3 25 75 বা 75। তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে? লগ বেজ হচ্ছে 3, 1/9 ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা যদি অঙ্কটা তুলি, লগের বেজ হচ্ছে 3 এবং 1/9 হচ্ছে এই লগ বরাবর রয়েছে, ইকুয়াল কত? ইকুয়াল কিন্তু কিছুই বলা নেই। তাহলে আমরা এটা ধরে নিব যে ধরি আমাদের কি হচ্ছে বলেন তো দেখি? লগ বেজ 3 1/9 ইকুয়াল টু এক্স, এটা আমরা ধরে নিলাম। তাহলে বা আমরা ক্যালকুলেশন করব, লগটা তুলে দিতে চাই, তাহলে 3 এর পাওয়ার এক্স চলে আসলো আর এক্স এর জায়গায় 1/9টা চলে গেল। তাহলে বা কি হবে? 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি 1/3 এর উপরে স্কোয়ার। কেননা 9 মানে তো 3 এর স্কোয়ার। কেন এই কাজটা করলাম? কেননা আমরা পরের লাইনে কিন্তু রিভার্স করে দিব। 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল এই 1/3 এর উপরে স্কোয়ারকে আমরা লিখতে পারি 3 ইনভার্স 2, ওকে, বা 3 টু দি পাওয়ার -2 এটা লিখতে পারি। এখন এই জায়গাতে আপনাদের যদি প্রবলেম হয়, মনে রাখবেন যে 1 এবং ভাগ টান এটার জন্য মাইনাস চিহ্ন, আর 3 এর উপরে স্কোয়ার আছে, 3 এর স্কোয়ার আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট এই মাইনাসের জন্য 1 এবং ভাগ টানটা। তাহলে বলেন তো 3 3 সমান, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত হচ্ছে? -2 হচ্ছে। তাহলে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে 190 নম্বর যে অঙ্কটা, বলা হচ্ছে 12 এর কত শতাংশ 18 হবে? তো একটু আগে আমি কিন্তু পার্সেন্টেজের এরকম একটা অঙ্ক করে দিয়েছি, তো আপনাদের এটা HW1 দিচ্ছি আমি, তো এটা অবশ্যই আপনারা অঙ্কটা করবেন। যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু বিসিএস পরীক্ষার অঙ্ক। আপনারা হয়তো ভাবতে পারেন যে খুবই ইজি অঙ্ক, আসলে অঙ্ক কিন্তু খুব কঠিন আসে না। হয়তো হাতে গোনা 4-5টা অঙ্ক 20টা বা 25টার মধ্যে কঠিন দিয়ে দেয়, বাদবাকিগুলো কিন্তু মিডিয়াম এবং বেশিরভাগই সহজ থাকে। তো আপনারা কঠিন কঠিন অঙ্ক বেশি প্র্যাকটিস না করে সহজ, কঠিন বা মাঝারি ধরনের সব অঙ্ক মিক্স করে প্র্যাকটিস করবেন। এবং এই জন্য কিন্তু আমি আমার আলোচনায় সব অঙ্ক কঠিন রাখি না, কেননা সব কঠিন অঙ্ক প্র্যাকটিস করলে আপনাদের মাথা কিছুটা গোলমাল করতে পারে। এই জন্য সহজ, কঠিন, মাঝারি সব ধরনের অঙ্ক মিক্স করে আমি রাখি। তো এই ধরনের অঙ্ক যেহেতু পরীক্ষায় আসে, তাহলে আপনারা 12 এর কত শতাংশ 18 এটা এক্স ধরে অ্যান্সারটা বের করে আপনারা কমেন্ট করবেন যে 190 এর উত্তর আমাদের কত হবে, ঠিক আছে। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, অঙ্কটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। তো খেয়াল করে দেখেন, প্রথমে আছে 2, তারপরে আছে স্কোয়ার রুট 9, তারপরে 4, তারপরে হচ্ছে স্কোয়ার রুট 25। বলা হচ্ছে এর যে পরের সংখ্যাটা, অর্থাৎ এই যে প্রশ্নবোধক যে স্থানটা রয়েছে এই স্থানে কোন সংখ্যাটি বসবে? তো খুবই সহজ জিনিস, 2, তাহলে 2 লিখলাম, রুট 9 মানে হচ্ছে 3, আর 4 লিখলাম, রুট 5 মানে রুট 25 মানে হচ্ছে 5। তাহলে এখানে কি বসবে? অবশ্যই বসে এখানে 6 বসবে। দেখেন 2 3 4 5 6, তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 6 বা 6। এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কিন্তু মোটামুটি মিডিয়াম ধাঁচের একটা অঙ্ক, খুবই সহজ না অঙ্কটা। তো এই অঙ্কটা করতে গেলে আপনাদের একটা বিষয় জানতে হবে, এটা হচ্ছে যে আই মানে হচ্ছে কিন্তু √(-1)। এই বিষয়টুকু জানলে আপনারা এই অঙ্কটা করে ফেলতে পারবেন। তাহলে আমি আবার বলছি, আই মানে √(-1)। তো এক্ষেত্রে যদি আমি এটার উভয় দিকে বর্গ করি, তাহলে আই স্কোয়ার মানে কিন্তু আবার কি হচ্ছে? -1 হচ্ছে। তাহলে আমি এটার
এই দিকে এবং এই দিকে আমি বর্গ করে ফেললাম, ঠিক আছে, বর্গ করলাম। তাহলে আই এর উপর স্কোয়ার মানে আই স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা গেল, তাহলে কত থাকলো? -1 থাকলো। তাহলে মনে রাখবেন যে আই মানে √-1 আর আই স্কোয়ার মানে শুধু -1। এই দুটো বিষয় জানা থাকলে আপনারা এই অঙ্কটা করতে পারবেন। তো আমরা একটু অঙ্কটা তুলব। তাহলে রয়েছে -8 ইন্টু √-2। তো এখন আমরা এক কাজ করব যে রুটের ভিতরে মাইনাস আমরা এভাবে রাখবো না, যেহেতু অ্যান্সারের সাথে আই আছে। তো সেক্ষেত্রে আমরা করব কি, আমরা √-1 ইন্টু 8 এটা করব। আচ্ছা বলেন তো 8 × 8 -8 হয় কিনা? ইকুয়াল মানে গুণন √-1 ইন্টু 2 এভাবে করব। দেখেন আমরা কিন্তু মানের কোনো হেরফের করছি না, 8 × 8 আর 2 × -2 হচ্ছে। এখন আমরা করব কি, এটাকে আলাদা করে ফেলব। আমরা লিখব √-1 ইন্টু √8 গুণন √-1 ইন্টু হচ্ছে √2 এভাবে লিখলাম। আচ্ছা বলেন তো এখন √-1 মানে কি? আই, তাহলে আই বসালাম। আর এখানে √8 আছে না, আমরা √8 লিখে দিলাম ইন্টু এটা মানে কি? এটা মানে আই, আর এখানে হচ্ছে √2। খেয়াল করে দেখেন এই যে, তাহলে এটা তো গুণ অবস্থায় আছে। তাহলে আই আর আই যদি আমরা গুণ করি কত হয়? আই স্কোয়ার ইন্টু √8 আর √2 যদি আমরা গুণ করি তাহলে 8 × 2 = 16। রুটের ভিতরে গুণ করা যায় আমাদের সংখ্যাগুলো। আচ্ছা বলুন তো আই স্কোয়ার মানে কি? -1 ইন্টু √16 মানে কি? 4। তাহলে 4 দ্বারা -1কে গুণ করলে কত হবে? -4। তাহলে নিঃসন্দেহে দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। তো এই ধরনের অঙ্কগুলো অতীতে কিন্তু চাকরির পরীক্ষায় আসতো না, কিন্তু বর্তমানে এই ধরনের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে। তো এই কারণে 2024-এ কিংবা সামনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আপনারা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবেন। অর্থাৎ রিসেন্ট জব সলিউশন আপনাদের জন্য খুবই প্রযোজ্য। আপনারা দেখবেন কোন ক্যাটাগরির অঙ্ক আসতেছে। যারা প্রশ্ন করেন তারা কিন্তু মোটামুটি আপডেট প্রশ্ন করেন, ঠিক আছে। তো এই জন্য খুব প্রিভিয়াস প্রশ্ন সলিউশন না করে 5, 7, 10 বছর এর প্রশ্নগুলো আপনারা হচ্ছে নিজেকে ঝালাই করে নেন, সেই প্রশ্নগুলো শিখে বা উত্তরগুলো ঠিকভাবে আপনারা বুঝে বুঝে করে, আর হচ্ছে নতুন যে প্রশ্নগুলো আসতেছে 2024-25-এর দিকে যেগুলো আসতেছে, যখন আমি ভিডিওটা করছি সেই সময় থেকে ধরেন যে আপনার পরীক্ষা যদি 3-4 মাস পরে থাকে, আপনি এখন থেকে শুরু করে দেন যে সাম্প্রতিক সময়ে কোন প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে আসছে, তাহলে আপনার প্রিপারেশনটা খুব ভালো হবে। আপনি যখনই ভিডিওটা দেখেন না কেন তখন থেকে এই বিষয়টা কিন্তু প্রযোজ্য, ঠিক আছে। তো এই পর্যায়ে আমি একটু বলি, যারা হচ্ছে আমার কাছে অনলাইনে চাকরির ম্যাথ শিখতে চান তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা নর্মাল কলে যোগাযোগ করতে পারেন। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একজন বিক্রেতা 12.5% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্যে তিনি জিনিসটি বিক্রি করলেন তার চেয়ে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। জিনিসটার ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় এমসিকিউ টাইপের চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। তো এই অঙ্কগুলো যদি আপনারা ম্যানুয়ালি করতে চান তাহলে অনেকটা সময় আপনাদের কিন্তু ব্যয় হয়ে যায়। ঠিক এই কারণে আমরা শর্টকাট মেথডের সাহায্যে এই অঙ্কটা আপনাদের এখানে দেখিয়ে দিয়েছি। তো অনেকে হয়তো নাও বুঝতে পারেন যে এটা কীভাবে আমরা করলাম। তো দেখেন আমরা হচ্ছে অঙ্কটা একটু ডিটেলস করে দিই। তাহলে কি জানতে চাচ্ছে আপনাদের? জিনিসটির ক্রয় মূল্য কত। তো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে আপনারা বুঝবেন যে 100%-এর ভ্যালু আমাদের বের করতে হবে। এই জিনিসটা শুরুতে আপনারা ফিক্স করে রাখবেন যে ক্রয় মূল্য বের করা মানে 100%-এর মূল্য বের করা। আচ্ছা বলেন তো অঙ্কটাতে কি বলা হচ্ছে? একজন বিক্রেতা 12.5% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্যে তিনি জিনিসটি বিক্রি করলেন তার চেয়ে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। তার মানে 30 টাকা বেশি দামে বিক্রি করতে পারলে 12.5% ক্ষতি পুষিয়ে আরও 25% লাভ হতো। তার মানে আমরা বলতে পারি 25 আর 12.5 কত হয়? 37.5। তার মানে 37.5%-এর ভ্যালু হচ্ছে আমার 30 টাকা। এই থটটাকে কাজে লাগিয়ে খুব দ্রুত আমরা অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে বলেন তো 1%-এর মূল্য কত? নিশ্চিত কম হবে, কম মানে ভাগ, তাহলে 30 ভাগ 37.5। এবার আসেন জিনিসটির ক্রয় মূল্য, তার মানে 100%-এর ভ্যালু আমরা বের করতে চাই। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? উপরে 30 গুণন হচ্ছে 100, তার নিচে কত? তার নিচে হচ্ছে 37.5, ঠিক আছে। এই বিষয়টা এখানে ঘটবে। তাহলে আমরা এক দশমিক তুলে দিয়ে একটা 1 দিলাম আর 5-এর জন্য একটা 0 দিয়ে দিলাম, হয়ে গেল এটা। তো এটাকে যদি আমি 25 দ্বারা কাটি তাহলে 4 25 100, ওই 25 দ্বারা এটাকে যদি আমি কাটি তাহলে খেয়াল করেন কত হবে? 25 1 25 থাকবে
26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 12, তার মানে 125, তাহলে 5 25-এ 125। আর 15 দ্বারা যদি আমি এটাকে কাটি, 15 দুগুণ 30, তাহলে কত হয়? 4 দুগুণ 8, আর 10 গুণ করলে 8 10-এ 80। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 80 বা 80। দেখেন আমরা কিন্তু এখানে বের করে রেখেছি। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তো অনেকে নাও বুঝতে পারেন শর্টকাট মেথডটা কিভাবে কাজ করে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনারা চাইলে সরাসরি এই সূত্রটাও প্রয়োগ করে দিতে পারেন। ঠিক আছে? তো এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এরপর যে একটু বলি, যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে সরল হার সুদে 200 টাকার 5 বছরের সুদ ও 500 টাকার 6 বছরের সুদ মোট 320 টাকা হলে সুদের হার কত? এখানে একটা মেথডের সাহায্যে কিন্তু অঙ্কটা সুন্দর করে দেওয়া হয়েছে। তো আমি বলবো যে অঙ্কটা আপনারা আগে বুঝেন ভালো করে, মানে ডিটেলসটা আগে ভালো করে বুঝবেন, তারপর এইভাবে আপনারা চাইলে অ্যাপ্লাই করে দিতে পারেন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সরল হার সুদে, তার মানে সরল সুদের অঙ্ক। বলেন তো দেখি, সরল সুদের অঙ্কে আমরা সূত্র জানি I = PRN, নিঃসন্দেহে আমরা এটা জানি। তাহলে সরল হার সুদে 200 টাকার 5 বছরের সুদ। তাহলে এইখানে খেয়াল করেন কি বলা হচ্ছে, যে 200 টাকার 5 বছরের সুদ, এটা একটা পার্ট। আবার বলা হচ্ছে 500 টাকার 6 বছরের সুদ, এটা একটা পার্ট। দুটো পার্ট কিন্তু অঙ্কে, অর্থাৎ I = PRN আমরা দুইবার প্রয়োগ করব। তাহলে 200 টাকা, তার মানে P এর মান 200, তার মানে প্রিন্সিপাল, ইন্টু আর যেহেতু আমাদের নাই, তার মানে R ভাগ 100, তাহলে কয় বছরের সুদ? 5 বছরের। তাহলে N এর মান কত? N এর মান 5। তাহলে আমরা 0 0 কেটে দিলাম, তাহলে = 5 দুগুণ 10R। তার মানে আমরা কত পেলাম বলেন তো? এখান থেকে I এর মানে আমরা পেলাম 10R। তাহলে এইবার আসেন আমরা এবার এখানে ক্যালকুলেশন করব আর একটা জায়গায়, যে আবার আমাদের I = PRN। তাহলে বাকি যে পার্টটা রয়েছে, অর্থাৎ 500 টাকার 6 বছরের সুদ, তাহলে P কত? P হচ্ছে 500, R কত? R ভাগ 100, আর N এর মান কত? N এর মান হচ্ছে 6। তাহলে 2 0 2 0 ক্রস 5 6 30R, তাহলে 30R আমি দিয়ে দিলাম। তাহলে এই যে I = 10R এটা সুদ, আর I কত? 30R এটাও হচ্ছে সুদ। এই দুই সুদ মিলে কত? 320 টাকা। তাহলে সুদের হার, তার মানে R এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এবার আমরা বলতে পারি প্রশ্ন মতে, এই যে 10R, এই যে এখানকার প্লাস হচ্ছে 30R, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 320 হবে। তাহলে 320 আমরা দিয়ে দিলাম। এইভাবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল আমাদের। তাহলে এবারে বা আমরা কি করতে পারি? তাহলে 10 আর 30 কত হচ্ছে? 40R। তাহলে 40R = হচ্ছে 320। তাহলে সুতরাং R এর মান কত হবে? উপরে 320, তার নিচে কত? তার নিচে 40। তাহলে 0 0 ক্রস করে দিলাম, আর 4 দ্বারা 32কে কাটলে 4 8 32, তার মানে 8। তাহলে নিঃসন্দেহে সুদের হার কত পার্সেন্ট? 8%, বা এখানে সঠিক উত্তর হচ্ছে 8 টাকা। খেয়াল করে দেখেন, আপনারা চাইলে কিন্তু শর্টকাট মেথডে, অর্থাৎ এই শর্টকাট মেথডে এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়েও কিন্তু আপনারা অঙ্কটা করে ফেলতে পারেন। তবে ডিটেইলসটা কিন্তু বুঝতে হবে, নচেত কিন্তু আপনারা শর্টকাটটা মনে রাখতে পারবেন না। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 8টি কমলার ক্রয় মূল্য 6টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে? খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো এখানে শর্টকাট মেথডের এই সূত্রটা কিন্তু লিখে দেওয়া রয়েছে। তাহলে যেহেতু বলেছে শতকরা কত লাভ হবে, এখানে যেহেতু বলেছে, তার মানে আমরা বলতে পারি শতকরা লাভ ইকুয়াল, তাহলে কয়টি? 8টি, তাহলে 8 - 6 ভাগ হচ্ছে 6 গুণন হচ্ছে 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে আমাদের? 33.33। আপনারা এই ধরনের অঙ্ক এই সূত্রের সাহায্যে করতে পারেন। এখানে সংখ্যা চেঞ্জ করলে আপনারা জাস্ট এখানে যেভাবে বসানো হয়েছে সেই জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, A অনুপাত B = 4:7, B অনুপাত C = 5:6 হলে A অনুপাত B অনুপাত C এর মান কত? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং অনেক ইজি একটা অঙ্ক, যদি আপনারা এটা করতে পারেন এবং শিখতে পারেন। তো খেয়াল করে দেখেন আমরা কি দেওয়া আছে সেটা আগে তুলব। A অনুপাত B = দেওয়া আছে 4:7, আর B অনুপাত C কত দেওয়া আছে? আমরা দেখতে পাচ্ছি B অনুপাত C = দেওয়া আছে 5:6, আর বের করতে বলেছে A অনুপাত B অনুপাত C। আমি কিন্তু অনেকবার এই ধরনের অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি। তো খেয়াল করে দেখেন, এই ধরনের অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে একটা টান দিব, টান দিয়ে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিব। দ গুণন পদ্ধতি কিভাবে কাজ করে? তো এই যদি এই কোণাটা মিল থাকে,
তাহলে আমরা এই পদ্ধতিটা কেবল অ্যাপ্লাই করতে পারি। কোনাটা মিল মানে হচ্ছে চলক চলক, এই বি বি মিল, এই 5 7 এটা মিল বোঝাচ্ছে না। বি বি যদি মিল থাকে তাহলে আমরা পদ্ধতিটা অ্যাপ্লাই করে দিতে পারি। সেটা কি? সেটা হচ্ছে দ গুণন পদ্ধতি, অর্থাৎ এ আর বি গুণ, বি আর বি গুণ, বি আর সি গুণ। তাহলে এটা এ বসালাম, দুইটা বির মধ্যে বি বি বসালাম, আর সি আছে সি বসালাম। বসানোর পরে আমরা এটা আর এটা গুণ করে দেবো। তাহলে 4 আর 5 গুণ করলে 4 5 20, অনুপাত 5 আর 7 গুণ করলে 5 7 35, অনুপাত 6 আর 7 গুণ করলে 6 7 কত? 42। তাহলে 20 অনুপাত 35 অনুপাত 42 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে 20 35 42 ক নম্বর অপশনে রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। আর কোর্সে জয়েন করতে চাইলে অবশ্যই আপনারা একটা নম্বরে হচ্ছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। নম্বরটা আমি দিয়ে দিচ্ছি 01642702760। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা নর্মাল কলও আপনারা করতে পারেন আমাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।